রাষ্ট্রের জনগণ হচ্ছে সকল ক্ষমতার হচ্ছে উপরে, সব সময়। এটা আমাদের সংবিধান বলে না, আপনি বিশ্বের যে কোনো সংবিধানের দিকে তাকান। আর্টিকেল 7 তো সেই কথাই বলেছে, সেখানে আর্টিকেল 7 বলেছে এখানে সবসময় সুপারসিড করবে জনগণ, জনগণের অভিপ্রায় হবে এখানে এই সংবিধানের অভিপ্রায়। জনগণ যখন বলবে এটা সংবিধান, জনগণ বলবে এটা সাদা কাগজ। ওয়ার্কআউট করতেই পারে, কিন্তু সুনির্দিষ্ট কারণে করতে হবে। একটা নির্দিষ্ট কারণ ছাড়া তারা দেখবেন তাদের সব কথা বলা হয়ে যায়, যখন আর কোনো কথা থাকে না তখন তারা ওয়ার্কআউট করে। এটা তো হলো না। সুন্দর জিনিসটাকে অসুন্দর বানানোর জন্য আন্দোলন করেন, যাদেরকে আপনারা ঝেঁটিয়ে বিদায় করেছেন, আমরা বিদায় করেছি, তারা কিন্তু ওই আশা নিয়েই দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু ঢুকে যাবে। তাতে কি হবে? বিএনপি আবার জেল জুলুমের হতে পারে, কিন্তু তাদের কিন্তু জীবন মরণ সমস্যা হবে। ক্ষমতা কি আসলে জনতার নাকি অন্য কারো? দাবি আদায়ের জন্য সংসদ নাকি রাজপথ? এমন অনেকগুলো প্রশ্ন নিয়ে আজকে আমরা শুরু করছি নতুন বাংলাদেশ। আপনাদের সবার সঙ্গে আছি আমি রিশাদ হাসান। দেখছি নিউজ 24 এবং বরাবরের মতোই রাত 9টা থেকে 10টা পর্যন্ত রবি থেকে বৃহস্পতি আমাদের এই নিয়মিত আয়োজন চলতে থাকে। আমাদের সঙ্গে আজকেও বরাবরের মতো দুজন অতিথি রয়েছেন, এবং দুজন অতিথি কারা আছেন আমি একটু আমার ডান পাশ থেকে পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে আছেন নীলোফার চৌধুরী মনি, সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিএনপি। এছাড়াও আমাদের সঙ্গে আর কিছুক্ষণের ভেতরে যুক্ত হবেন তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবং আজকে আমাদের আলোচনার বিষয় যেই প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, ক্ষমতার ভারসাম্যের প্রশ্ন। আমরা নীলোফার চৌধুরী মনি আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। একটু বলবেন যে আসলে ক্ষমতার ভারসাম্য নিয়ে আসলে প্রশ্নের জায়গাটা কেন তৈরি হলো, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার এবং সমালোচক আসলে তাকেও শুভেচ্ছা। দেখেন, ক্ষমতার ভারসাম্য ছাড়া তো আসলে ক্ষমতা চলে না। ক্ষমতা এমন একটা জিনিস যে সেইখানে আপনার যতটা ভারসাম্য থাকবে ততটা সিস্টেমেটিক ওয়েতে রাষ্ট্র পরিচালিত হবে, গণতন্ত্র মজবুত হবে, এবং প্রত্যেকটা জায়গায় যদি দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা থাকে, সেটার অভাব হলে খুবই সমস্যা হয়। যেটা এই মুহূর্তে বিরোধী দল কথা বলছেন, ভারসাম্য নিয়ে কথা বলছেন, এটা কিন্তু ঠিক না যে ক্ষমতার ভারসাম্য নয়। মাত্র একটা সরকার প্রতিষ্ঠিত হলো, একটা সরকার দায়িত্ব হাতে নিল, 1 মাস কয়েকটা দিন মাত্র গিয়েছে। চেষ্টা করছে সরকার, প্রত্যেকটা জায়গায় সরকার আইনের মাধ্যমে থাকার চেষ্টা করছে, বিরোধী দলকে নিয়ে কাজ করার চেষ্টা করছে, এবং বিরোধী দলকে যে মর্যাদায় সরকারি দল দেখছেন, সেখানে আমার মনে হয় না যে ইতিপূর্বে এইভাবে দেখা হয়েছে। আমরাও বিরোধী দল ছিলাম, আমাদেরও একটা সরকারি দল ছিল, তারা আমাদেরকে যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, আমরা কিন্তু তা করছি না। আমরা চেষ্টা করছি, আমরা চাই যে আপনার ছায়া সরকার গঠিত হোক, বিরোধী দল থেকে আমাদের চুলচেরা আমাদের সমালোচনা করুক, সব কিছু নিয়ে, যাতে সরকার স্বচ্ছতা এবং জবাবদিহিতায় থাকতে বাধ্য হয়। কিন্তু তার মানে এই না যে যখন তখন যে কোনো কিছু আইনের বাইরে গিয়ে ভয় দেখানো, ভীতি করা, ক্ষমতার ভারসাম্য নিয়ে আপনার 10টা নেগেটিভ কথা বলা, এগুলো আসলে একটা দেশে এত বছর, 17-18 বছর গণতন্ত্রের বাইরে একটা দেশ, সেইখান থেকে এত কষ্ট করে প্রত্যেকেই একটা ফলাফলের জায়গায় এসে মাত্র উপনীত হয়েছে। এখনই যদি আবার অঙ্কুরে বিনাশ হয়, তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশের চেয়ে দুঃখজনক কান্ট্রি পৃথিবীতে খুব বিরল থাকবে। আচ্ছা, একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, সেটি হলো যে বিরোধী দল থেকে বারবার কয়েক দফায় বলা হয়েছে যে যখন সংবিধান সংস্কার পরিষদ, যেটির দাবি বিরোধী দল করে আসছে এবং যেটি আসলে গণভোটের মাধ্যমে হবার কথা ছিল, সেই জায়গাতে তারা বারবার বলে আসছে যে এই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে এবং জুলাই সনদ বা যে আদেশ যেটি আছে সেটি বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস হবে, যে কারণে আসলে বিএনপি সেটি চায় না। আসলে এই কথার সত্যতা আসলে কত? দেখেন, এটা যে একটা ভুল জায়গায় তারা উপনীত হয়েছে, তার কারণ প্রথম কথায় আপনি নিশ্চয়ই 2023 সালে যে প্রকাশিত হয়েছে 31 দফা বিএনপি, সেখানে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকে একটা ব্যালেন্স করা, এই কথাগুলো ছিল। তারা কোনো কিছুই যে কথাগুলো সংস্কার কমিটিতে আলোচিত হয়ে একটা লক্ষ্যে এসে পৌঁছেছে, যেটার সাথে কোনো নোট অফ ডিসেন্ট নাই, সেগুলো কিন্তু বিএনপি বলে না যে আমরা মানব না। বিএনপি কিন্তু একবারও বলে না জাতীয় জুলাই সনদ মানব না। বিএনপি বলেছে এটা সংসদে আলোচনা হওয়ার কথা, যেটা নিয়ে নোট অফ ডিসেন্ট আছে, শুধু সেই জায়গাগুলো সমস্যা।
আর যেগুলো নিয়ে কারো কোনো আর মন্তব্যের অবতারণা নাই, সেইখানে তো সেগুলো পাশ হবে, সেগুলো নিয়ে তো কোনো কথা হয় নাই। তাহলে তারা কেন, কার বিরুদ্ধে, তারা ছায়ার বিরুদ্ধে যুদ্ধ করলে তো হবে না। আপনি যেখানে যাবেন ছায়া আপনার সাথে সাথেই যাবে। তার বিরুদ্ধে যুদ্ধ করে গণতন্ত্রের ধ্বংস করার তো কোনো কারণ থাকতে পারে না। বহু প্রতীক্ষিত, বহু কষ্টের গণতন্ত্র, এই গণতন্ত্রটাকে সবাইকে সুন্দরভাবে পরিচালিত করতে হবে। নীলুফার চৌধুরী মনি, আপনি তো নিজেও সংসদ সদস্য ছিলেন এবং আপনি সংসদের রীতিনীতি থেকে শুরু করে আপনি সংসদের অনেক কিছু জানেন। আপনার কাছ থেকে একটু জানতে চাওয়ার জায়গা যে গতকালকে যখন বিরোধী দল সংসদে ওয়াকআউট করলো, এটা আসলে এমন কি পরিস্থিতি তৈরি হলো যে আসলে ওয়াকআউট করতে হবে? দেখেন, বিরোধী দল যেটা সংসদে ওয়াকআউট, এটা ভালো, গণতন্ত্রের জন্য মন্দ না, ওয়াকআউট করতেই পারে, কিন্তু সুনির্দিষ্ট কারণে করতে হবে। একটা নির্দিষ্ট কারণ ছাড়া তারা দেখবেন তাদের সব কথা বলা হয়ে যায়, যখন আর কোনো কথা থাকে না তখন তারা ওয়াকআউট করে। এটা তো হলো না। আপনি কথাও বলবেন, আপনি ওয়াকআউটও করবেন, আপনার তাহলে হলোটা কি? আপনি পুরো কথা কমপ্লিট করে তারপরে আপনি ওয়াকআউট করলেন। তো এটা আপনার সংসদের রীতিনীতিতে যায় না, গণতন্ত্রের রীতিনীতিতে যায় না। যে কারণে ওয়াকআউট, আমি এটা চাই, এটা আমার কথা ছিল, তুমি আমার সাথে ডাবল স্ট্যান্ডার্ড রুল প্লে করছো, এটা হলে তুমি আগে আলোচনায় আসো, তুমি এটাতে রাজি কিনা, দেন আমি থাকবো, নইলে আমি ওয়াকআউট। ঠিক আছে? কিন্তু তারা কিন্তু তা করছে না। আপনি দেখেন, একটা কথাও তারা মাটিতে ফেলতে দিচ্ছে না এবং যা নয় তাই বলছে, যেটা বলার সেটাও বলছে, যেটা বলার নয় সেটাও বলছে। তাই আমি তাদেরকে খুব অন্য চোখে দেখছি না, কারণ মানুষ মায়ের পেটে থেকে অভিজ্ঞতা নিয়ে জন্মগ্রহণ করে না, থেকে থেকে অভিজ্ঞতা শিখে। বিএনপি অনেকবার রাষ্ট্র পরিচালনায় ছিল, বিএনপির অনেক এমপি ওইখানে 4বার 5বারের এমপি, তারা অনেক কিছু জানেন। বাট এই বিরোধী দলের অনেকেই আনকোরা, এটাই স্বাভাবিক। একটু পড়তে পড়তে ঠিক হবে। সংসদটা ভীষণ জটিল জায়গা, ওখানে অনেক কিছু শিখতে হয় এবং সব কিছুই আপনার এখানে আবেগের চেয়ে বিবেকের প্রাধান্য বেশি। যে কারণে বিবেকের প্রাধান্য বেশির কারণে হয় কি, আপনার কথাগুলো খুব কঠিন শোনা যায়। তো কঠিন কথাকে যারা যদি সহজভাবে প্রকাশ করতে পারতো তাহলে সবার জন্য ভালো হতো। কিন্তু এই কঠিন শব্দমালাগুলো বিরোধী দল আরও চৌকুশভাবে তাদের স্টাডি করতে হবে, তারপরে বলতে হবে, তারপরে তারা ওয়াকআউট করবে কিনা সেটা ওইটার প্রথমেই আপনার শানে নজরুলে সামারি বলার আগে ভূমিকাতেই আপনার বলতে হবে যে এটা যদি হয় তাহলে আমি আছি, নইলে নাই। তো এইটা তারা যেটা ওয়াকআউট করছে ওটা ওইভাবে ওয়াকআউট। তাহলে কি এই যে ওয়াকআউট করাটাই কি আসলে বিরোধী দলীয় কোনো কৌশল হলো কিনা? এটা কৌশল বরাবরই গণতন্ত্রের জন্য এই কৌশলটা থাকে, বিরোধী দলের হাতে এটা থাকে, যেটা সরকারি দলের হাতে নাই। তো সেটা থাকে, কিন্তু কখন এটা প্রয়োগ করতে হবে এটা একটা ব্যাপার। আচ্ছা, আমি একটু উল্লেখ করতে চাই যে আজকে জামাতের আমির এবং প্রধান বিরোধী দলীয় নেতা তিনি জানিয়েছেন যে আসলে আন্দোলন ছাড়া বা রাজপথে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই এবং তারা এই জুলাই আদেশ এবং সংবিধান সংস্কার পরিষদ এই দুটোর দাবিতে তারা রাজপথে যেতে চান এবং শীঘ্রই 11 দলীয় ঐক্য তারা এই ধরনের আন্দোলনের একটি ডাক দিতে চাইছেন এবং জনগণকে সাথে নিয়েই তারা আন্দোলন করবেন এমনটি জানিয়েছেন। এই আন্দোলনের ডাককে বা এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? দেখেন, মানে ওই যেটা বললাম, অঙ্কুরেই বিনাশ। শুরুতেই যদি আপনি আন্দোলনের জুজুবুরির ভয়ের মধ্যে চলে যান, তাহলে ওই যে কবির ভাষায় বলতে হয়, আমি কি শুধু হেরেছি, তুমিও কি একটু হারোনি। বিএনপির হারার চেয়ে তাদের হারটা আরও অনেক বেশি হবে। কেন আপনি বলেন? যে আপনার বিএনপির জায়গা থেকে আন্দোলন করেছে, বিএনপির জায়গা থেকে মার খেয়েছে, লুজার হয়েছে, গুম হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু তারা আওয়ামী লীগের ঘরের মধ্যে খোগের বাসা, তো এই যে বাসা বেঁধেছে। তো আজকে যদি আন্দোলন করলে কি হবে? প্রথমেই যদি আপনি সুন্দর জিনিসটাকে অসুন্দর বানানোর জন্য আন্দোলন করেন, যাদেরকে আপনারা ঝেঁটিয়ে বিদায় করেছেন, আমরা বিদায় করেছি, তারা কিন্তু ওই আশা নিয়েই দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু ঢুকে যাবে। তাতে কি হবে? বিএনপি আবার জেল জুলুমের হতে পারে, কিন্তু তাদের কিন্তু জীবন মরণ সমস্যা হবে। তো এই জিনিসটাও তাদেরকে বুঝতে হবে যে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশকে অন্যায়ভাবে নোংরার দিকে নিয়ে যাওয়া,
অন্যায়ভাবে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া তাদের কতটা ঠিক হবে, আমি এটাই বলবো একজন সরকারি দলের কর্মী হিসেবে। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের সঙ্গে আরো একজন অতিথি যুক্ত হয়েছেন, তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাহসিন, আপনাকেও স্বাগত আমাদের এই আয়োজনে। আজকে আমরা কথা বলছি ক্ষমতার ভারসাম্যের প্রশ্ন। এই বিষয়কে সামনে রেখে নীলোফার চৌধুরী মনির সঙ্গে আমরা কথা বলেছি বেশ কয়েক দফা, এবং যেহেতু আজকে 11 দলীয় ঐক্য জোট থেকে একটি আন্দোলনের কথা আমরা শুনতে পেরেছি এবং রাজপথে যাবার কথা বলা হয়েছে, শীঘ্রই 11 দলীয় জোট তারা রাজপথে যাওয়ার কথা জানিয়েছে। এই বিষয়ে আপনি আসলে কি বলতে চান? কেন সংসদে এটি সমাধান করা গেল না শেষ পর্যন্ত? এখনই কেন রাজপথে যেতে হচ্ছে? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন, এবং অত্যন্ত শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানাচ্ছি মনিয়াপা আছেন এবং যারা আমাদেরকে দেখছেন। দেখেন, মানে এটার এককভাবে দায় হচ্ছে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির। আপনি প্রশ্নটা করেছেন যে কেন এটা সংসদে সমাধান করা গেল না। খুব স্বাভাবিকভাবে সংসদে বিএনপি চায়নি, জন্য সমাধান করা গেল না। এবং আপনি যখন মানে হুট করে সব কিছু অস্বীকার করার সিনড্রোম যখন আপনার মধ্যে দেখা যাবে, আপনি যখন রাতকে হুট করে দিন বলবেন, দিনকে হুট করে আপনি যখন রাত বলবেন, আপনার মুখশ্রিত কথা কিছুদিন আগে আপনি যে কথাগুলো বলেছেন, আপনার দলের দ্বারা নির্বাচিত যিনি এখন বর্তমানে প্রধানমন্ত্রী আছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যে কথা কিছুদিন আগে বলে এসছেন, সকল নেতাকর্মী, ইনফ্যাক্ট এখানে নীলুফার আপা আছেন, তার সাথে আমি অসংখ্য শো করেছি, আপনার এখানেও শো করেছি। তো তাদের এই শোগুলোই আপনারা রিপিট করে দেখেন না, তারা কি বলেছে গণভোট নিয়ে, বা তাদের পজিশনগুলো কেমন ছিল, কি কি ধরনের কথা তারা বলেছে। এবং ইটস ভেরি এভিডেন্ট তারেক রহমান জনতার সামনে, জনতাকে সামনে নিয়ে, দেখেন জনতাকে সামনে নিয়ে যখন আপনি কথা বলেন, এটা কিন্তু একটা সোশ্যাল কন্ট্রাক্ট, সোশ্যাল কমিটমেন্ট। লক্ষ জনতা আপনার সামনে, আপনি লক্ষ জনতাকে কি বললেন? আপনি বললেন গণভোটে হ্যাঁ দিতে হবে। আজকে সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে আমরা নতুন নতুন তথ্য আমরা শুনতে পাই, অথচ এই সালাউদ্দিন ভাইয়ের একেবারে মানে ফরমেটিভ ডিসকাশনে, কোনো পলিটিক্যাল রেটোরিক না, হ্যাঁ, এরকম ফরমেটিভ ডিসকাশনে সেমিনারে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে যখন গণভোট সংগঠিত হবে, গণভোটের ভিত্তি কি, তিনি নিজেই এটার উত্তর দিয়েছেন। আমরা কষ্ট করে এখন আর উত্তর দেওয়া লাগতেছে না, সেই অডিওগুলো বাজালে আমরা পারি। তিনি বলেছেন সংবিধানের আর্টিকেল 7, দেখেন এটা আমাদেরকে আগে একটু বুঝতে হবে ফরম্যাটটা কি। যে কোনো সময়, যে কোনো সংবিধান, যে কোনো অবস্থাতে সেই রাষ্ট্রের জনগণ হচ্ছে সকল ক্ষমতার হচ্ছে উপরে, সব সময়। এটা আমাদের সংবিধান বলে না, আপনি বিশ্বের যে কোনো সংবিধানের দিকে তাকান। কাজেই আর্টিকেল 7 তো সেই কথাই বলেছে, সেখানে আর্টিকেল 7 বলেছে এখানে সবসময় সুপারসিড করবে জনগণ, জনগণের অভিপ্রায় হবে এখানে এই সংবিধানের অভিপ্রায়। জনগণ যখন বলবে এটা সংবিধান, জনগণ বলবে এটা সাদা কাগজ, বিকজ ইটস ইউর কান্ট্রি, ইটস আওয়ার কান্ট্রি, ইউ ক্যান অ্যাকসেপ্ট ইট অর ইউ ক্যান ডিনাই ইট। যখন মেজরিটি বলবে এটা আমি মানি না, এটা মানবে না। যখন মেজরিটি বলবে এটা আমি মানি, এটা সংবিধান। এটাই, এভাবেই সংবিধান লিখিত, এইভাবেই সংবিধান চলে পৃথিবী। আমি আপনার তত্ত্ব নতুন করে আবিষ্কার করলাম, এটা দিস ইজ বেসিস। কাজে সালাউদ্দিন ভাই তো ওই কথাটা মিথ্যা বলেনি ওই সময়। সালাউদ্দিন ভাই বলছে আর্টিকেল 7 এর বেসিসে গণভোট হবে, এবং তাকে যখন আপনি ঐকমত্য কমিশনের আলোচনা রিকল করে দেখেন, তাকে যখন বলা হলো যে গণভোট কি পসিবল, তিনি বললেন যে এই প্রসঙ্গে গণভোট করা যাবে না এমন কথা সংবিধানে কোথাও কি বলা আছে? সবাই বললো যে না না না, এরকম কথা তো সংবিধানে কোথাও বলা নেই। সালাউদ্দিন ভাইয়ের আর্গুমেন্ট, আমার আর্গুমেন্ট না। তিনি বললেন যে তার মানে যদি বলা না হয়ে থাকে, দ্যাট মিনস সংবিধান যদি এটাকে লিমিটেড না করে দিয়ে থাকে, দ্যাট মিনস ইটস ওপেন। যদি এটা ওপেন থাকে, দ্যাট মিনস আপনি গণভোট অর্গানাইজ করতে পারেন, অ্যারেঞ্জ করতে পারবেন। গণভোট অ্যারেঞ্জ হলো তার কথা। তিনি বললেন যে এই গণভোট যদি এখানে হাজয় যুক্ত হয়, তাহলে এই গণভোট আগামীর পার্লামেন্টেরিয়ানদেরকে, যারা মেম্বার অফ দি পার্লামেন্ট ইলেক্টেড হবেন, তাদেরকে বাধ্য করবে এই গণভোটের যে মানে যেটা বিজয়ী হচ্ছে সেটাকে বাস্তবায়ন। তার মুখশ্রিত কথা ভাই। এখন দেখেন, আপনি একটা কথা একদিন আগে বললেন, পরের দিন আপনি বললেন আমি এরা মানি না। তাহলে এটাকে জনগণ কিভাবে ট্রিট করবে? আপনি ধরেন রাজনীতির কথা বাদ দিলাম, সেখানে বিরোধী দল কি করতেছে না করতেছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট অসংখ্য মানুষ তো অসংখ্য জনগণ তো বিএনপির কথায় ভোট দিছে না, দেয় নাই। কিছু মানুষ তো হলো দিস অ্যাটলিস্ট, মানে যেহেতু তারা ওপেনলি এটাই প্রচারণা করছেন, ধরে নেই ভিতরে হয়তো না করছে, জানি না করছে কিনা। তা তাদের যে জনগণ, যেই তারেক রহমানের কথা শুনে যে জনগণ গণভোটে হ্যাঁ দিলেন,
সেই গণভোটকে আপনারা বললেন যে না এটার কোনো আইনি ভিত্তি নাই, এটা না আদেশ না অধ্যাদেশ, তিনি কিছুই জানেন না। আদেশ অধ্যাদেশের তিনি যে ফর্মুলা দিয়েছেন, তিনি বলেছেন যে 73 9 বা 12 এপ্রিলের পর রাষ্ট্রপতি আর কোনো আদেশ জারি করতে পারেন না, তার বক্তব্য সংসদে। এখন জারি করতে পারে কি পারে না, হিস্ট্রিকে রিকল করে দেখেন, প্রশ্ন করে দেখেন। তার পরবর্তী সময়ে পালাবদলগুলো আমরা তো দেখেছি, মানে আমরা দেখেছি মিনস আমরা পড়েছি, আসলে আমরা তো সে সময় ছিলাম না। 72-75 ঘটনা ঘটলো, 75-এর পরের যে পালাক্রম, এই পালাক্রমটা আপনি যখন দেখবেন আপনি সারপ্রাইজড হবেন। একজন কর্নেলের পরামর্শক্রমে তখন বিচারপতি আবু সায়েম সাদাত, তাকে রাষ্ট্রপতি করা হলো, তিনি তখন তৎকালীন প্রধান বিচারপতি। একজন কর্নেলের কিসে? পরামর্শক্রমে। এবং তিনি প্রধান বিচারপতি থেকে তিনি রাষ্ট্রপতির শপথ গ্রহণ করলেন। খেয়াল করে দেখেন, তিনি প্যারালাল কিন্তু 2টা দায়িত্ব তখন পালন করছেন। কয়টা? 2টা। এবং আমি আপনাকে বলি, ছোট করে একটু বলি, সময় হয়তো কুলানো যাবে না। তার পরবর্তীতে খেয়াল করে দেখেন 21 এপ্রিল 1977 যখন এই বিচারপতি সায়েম সাহেব তিনি যখন রাষ্ট্রপতি থেকে ক্ষমতাচ্যুত হলেন বা ক্ষমতা ছেড়ে দিলেন, এই ক্ষমতাটা টেক ওভার করলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখন জিয়াউর রহমান যখন এই ক্ষমতাটা টেক ওভার করেছেন, তিনি তখন অনগোয়িং সেনাপ্রধান। এখন সংবিধান কি বলে? সেনাপ্রধান তো প্যারালালি সংবিধানে একজন রাষ্ট্রের কর্মকর্তা, বেতনভুক্ত কর্মকর্তা, তিনি রাষ্ট্রপতি হতে পারেন না। এটা সাংবিধানিক রুলস, আমি আপনার বললে হবে না। এখন তিনি তো এটা হলেন। এখন এই প্রক্রিয়াকে কি আমি কোশ্চেন করেছি কোনোদিন? আপনি কোশ্চেন করবেন কোনোদিন? নীলুফার আপা জীবনও কোশ্চেন করবেন না। আমরা কোশ্চেন করার জন্য এই ম্যাটারটাকে আনছি না। আমরা এই ম্যাটারটা কেন আনলাম, এটা আমাদের জন্য একটা নির্দেশিকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে সায়েম সাহেবের কাছ থেকে তিনি যখন ক্ষমতা গ্রহণ করলেন, এই ক্ষমতা গ্রহণের প্রক্রিয়াটা কি ছিল? আপনি আমাকে বলেন, এখানে কই সংবিধান ছিল? কি কোন প্রসেসে এটা ভোট হয়েছে তারপরে? খেয়াল করে দেখেন 21 এপ্রিল 1977 তিনি যখন জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পর 1 মে 1977 তিনি রেফারেন্ডাম করছেন। এবং আরো মজার ব্যাপার বলি আপনাকে, 3 জুন 1978 অলমোস্ট 13 মাস পর তিনি রাষ্ট্রপতি নির্বাচন দিলেন। তা এখন আমি কি এই প্রক্রিয়াকে বাতিল প্রক্রিয়া বলবো? আমি তো এটা ডক্ট্রিন অফ নেসেসিটির জন্য ধরে নিচ্ছি, এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তখন তো আপনার তাহলে এই যে দেখেন, এই যে আদেশগুলো জারি হচ্ছে, এই পুরো প্রক্রিয়ার টাইমে আপনি খেয়াল করে দেখেন দেখেন আবার নির্বাচন হলো কবে? জাতীয় নির্বাচন হলো 1979-তে। এখন আপনাকে আবার প্রশ্ন করি, কোন প্রসেসের নির্বাচন হলো? এই পুরো প্রক্রিয়াধীন টাইম, এই যে সিপাহী বিপ্লবের পর থেকে, ইনফ্যাক্ট সিপাহী বিপ্লবের আগ থেকেও যদি বলতে পারি, সিপাহী বিপ্লবের পর থেকে পুরো টাইম জুড়ে মার্শাল ল জারি ছিল। ইতিহাসকে কোশ্চেন করে, ইতিহাস উইল রিপ্লাই ইউ। মার্শাল ল জারি ছিল, এবং এই মার্শাল লটা উঠে হলো কবে জানেন? যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মানে জনগণের ভোটে যখন বিএনপি সর্বোচ্চ ম্যান্ডেট পেল, এবং ওই পার্লামেন্টে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ইলেক্টেড রাষ্ট্রপতি হিসেবে যখন তিনি পার্লামেন্টে গেলেন, তারপর ফার্স্ট অধিবেশনে তিনি মার্শাল ল, যে জারিকৃত মার্শাল ল ছিল, সেটাকে প্রথমে উইথড্র করলেন। এবং আমি লাস্ট কথাটা বলি, এবং এ যাবৎকালে দ্যাট মিনস হচ্ছে আপনার সিপাহী বিপ্লবের পর থেকে 1979 পর্যন্ত যতগুলো আদেশ জারি করা হয়েছে, এই আদেশকে তিনি অ্যামেন্ডমেন্ট করলেন। এই আদেশকে তিনি পার্লামেন্ট দিয়ে তিনি এটাকে অ্যাকসেপ্টেড করালেন। এখন এই যে তার আগের যে যতগুলো পালাবদল, এই পালাবদলকে আপনি কি বলবেন? এটা তো কনস্টিটিউশনাল ফরম্যাটে এটা রান হয় নাই। তার মানে কি তিনি ভুল কাজ করেছেন? ভুল কাজ তো করেন নাই। তিনি ডক্ট্রিন অফ নেসেসিটি, তিনি প্রসেসকে এগিয়ে দিতে তো হবে না কাউকে না কাউকে। আমি যদি আমরা প্রশ্ন করা শুরু করি, আপনি দেখেন, আপনি যে কোনো প্রসেসে আমি আপনাকে যদি প্রশ্ন করি যে আপনি অ্যাটর্নি জেনারেল কিভাবে কোন বেসিসে নিয়োগ দিয়েছিলেন, অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রসেস কি ছিল? আমাদের একটা ছোট বিরতিতে যেতে হবে, বিরতির পর এসে আমরা আপনার কথা নিশ্চয়ই আবার শুনবো। দর্শক, এই মুহূর্তে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরছি তখন নতুন বাংলাদেশে থাকছে বাকি আলোচনা, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছি নিউজ 24, চলছে নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান এবং আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন। আমরা কথা বলছি ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রশ্ন ইস্যুতে। নীলুফার চৌধুরী মনি, একটু আপনার কাছে আসি। আমরা তাসিন রিয়াজের কথা শুনছিলাম, এবং সে বেশ যুক্তি খণ্ডন করার চেষ্টা করেছে, 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 এবং সে বেশ যুক্তি খণ্ডন করার
একেবারে বাংলাদেশের পূর্বে যারা বিভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তাদের রেফারেন্স হিসেবে তাদের নামও ব্যবহার করেছে এবং সেই সময়কালগুলো উল্লেখ করেছে। এই বিষয়ে আসলে আপনার কাছে একটু শুনতে চাই যে আসলে প্রতিবারই কি আসলে এরকম নিয়মের ব্যতিক্রম বা আমরা এরকম অবস্থা দেখব কিনা? আমি আসলে এই যে কথাগুলো বলতে চাই না, রিয়াজ আমাকে ওই কথাগুলো বলাতে বাধ্য করছে। সে অনেকগুলো রেফারেন্স টানছে। এখন একটা জিনিসের মধ্যে, শর্তের মধ্যে আপনি ঢুকে গেছেন একটা জায়গায়, ঢুকে গিয়ে ওইখানে 10টা ভালো কাজের সঙ্গে 2টা মন্দ কাজ হয়েছে। 2টা মন্দ কাজ কিন্তু ধরার মধ্যে পড়ে না। আপনার 10টা যদি মন্দ কাজ হইতো, 2টা ভালো কাজ হইতো, একটা কথা ছিল। আপনি প্রথম লাস্ট যে কথাটা, লাস্ট দিয়ে যদি আমি শুরু করি, যে অ্যাটর্নি জেনারেল নিয়োগের ব্যাপারে যে প্রশ্নটা আসছে, অ্যাটর্নি জেনারেল সাবেক উনি কিন্তু ওনার উত্তরটা দিয়ে ফেলেছে। যে আইনের ক্ষমতা বলে আমি অ্যাটর্নি জেনারেল থেকে আমি মন্ত্রী হয়েছি, ঠিক একই আইনে একই এনসিপির যে চেয়ারম্যান সে কিন্তু এমপি হয়েছে, চিফ হুইপ হয়েছে। সেও কিন্তু ওই সরকারের আমলে আরও বড় পদে ছিল, উপদেষ্টা ছিল। তাহলে কিন্তু কথাটা কিন্তু এখানে তাদের এখন খুঁজে বের করতে হবে কোন আইন বলে আপনার এনসিপির চেয়ারম্যান এই পর্যায়ে আসলো। তাহলে ওই একই আইন বলে এই আইনমন্ত্রী হয়েছে। তো এই গেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। আমি এক কথায় যে কথাগুলো বলবো, আপনাদের সময় খুব বেশি না। জিয়াউর রহমান থেকে শুরু করে আপনার আরও 2টা এরশাদের সময় এবং এরপরে মন্ত্রিপরিষদ শাসিত সরকার, রাষ্ট্রপতি থেকে 3টা গণভোট হয়েছে। তখন সংবিধানে গণভোট অপশনটা ছিল, পরবর্তীতে সংবিধানে গণভোট অপশনটাই তুলে দিয়েছে। আপনি যেইভাবেই বৈধ করেন না কেন, আপনাকে কে বলেছিল সেই দিন যখন আপনি 5ই আগস্ট হলো, 6, 7, 8 বাদ গেল, কোনো সরকারই ছিল না, 8 তারিখে আপনাকে কে বলেছিল রাষ্ট্রপতির কাছে আইন বের করে 106 ধারাকে বের করে আপনাকে কেন শপথ নিতে হলো? আপনি কেন শহীদ মিনারে, আপনি কেন সাভার স্মৃতিসৌধে, আপনি কেন বুদ্ধিজীবী মাজারে, আপনি কেন রায়ের বাজার বধ্যভূমিতে আপনি কেন শপথ নিলেন না শহীদদের বাবা মার যে কারো হাত দিয়ে, যে কারো হাত দিয়ে, শহীদের স্ত্রীর হাত দিয়ে আপনি কেন নিলেন না? আপনার তো কোনো নিষেধাজ্ঞা ছিল না। আপনি নিজেকে বিপ্লবী সরকার দাবি করতে পারতেন, আমরাও খুশি হতাম। পরবর্তীতে সব তো পালিয়েছিল, রাষ্ট্রপতিটা যা উচিত ছিল সেটাও পালাতো, তাহলে একটা আলাদা রাষ্ট্র হতো। আপনি তো আপনি নিজের ছুরি দিয়ে নিজের গলা কেটেছেন। তো এখন তো বলার কোনো অপশন নাই। এটা একটা সময় সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, ওই সুযোগ ফিরে আসে না। আর যদি ফিরে আসেও, সে কত বছর পরে আসবে কেউ বলতে পারে না। তো এই চাইলেই তো প্রতিদিন রেভলিউশন করা যায় না। রেভলিউশন করতে হয় 10 বছর, 20 বছর, 25 বছর, যেটা শেখ হাসিনার সময় রেভলিউশন কত বছর পরে হয়েছে? এরশাদের 91-এর পরে, তারপরে রেভলিউশন হলো আপনার 2024-এ। তো অনেক বছর পরে, 35-36 বছরের পরে, 90-এর পরে আপনার 124 বছর আর 34 বছর পরে হলো। তা সেই জায়গায় আমি বলতে চাই যে আপনারা ট্রেন মিস করেছেন, ট্রেন ফেল করেছেন। আপনারা জবরদস্তিমূলক, সালাউদ্দিন সাহেব কিন্তু বলেছিল যে প্রথমে যে এইভাবে গণভোট হতে পারে না, এই গণভোট করার আগে আরেকটা গণভোট করতে হতো। এটাই হতে পারত যদি এই গণভোটে যে জুলাই সনদের গণভোট করা যাবে কি যাবে না এটার জন্য জনগণের কাছ থেকে ভোট নিতে হতো। সেটা করেন নাই। গণভোটে আপনারা প্রবঞ্চনা করেছেন, যেটা সালাউদ্দিন সাহেব ওপেন বলছে, ওপেন সংসদে বলছে দাঁড়িয়ে, যে আপনারা যেখানে সিগনেচার নিলেন নোট অফ ডিসেন্ট সহ, উইথ নোট অফ ডিসেন্ট, আর আপনারা ঘোষণা করলেন উইদাউট নোট অফ ডিসেন্ট, তাহলে আপনার ওইখানে তো ক্যান্সেল হয়ে যায়। 4টা প্রশ্নের উত্তর এক কথায় হয় না। তারপরে সালাউদ্দিন সাহেব আরও বলেছেন, রাষ্ট্রপতিকে আমি বলেছিলাম আপনি কি এইভাবে অধ্যাদেশ দিতে পারেন? বলেন আমি তো পারি না, কিন্তু আমাকে তো জোর করে নিলে আমি কি করব? রাষ্ট্রপতির কতটুকু বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষমতা, এটা এভরিবডি নোজ। সচেতন মানুষ, সাধারণ মানুষ তারা জানে। রাষ্ট্রপতিকে আপনি যে 3 সরকার এই রাষ্ট্রপতির আমলে ছিল, 3 সরকারের মতো রাষ্ট্রপতিকে দিয়ে কাজ করিয়েছে, বক্তৃতা পেশ করিয়েছে। যখন যে সরকার যা লিখে দিবে রাষ্ট্রপতি দেখে দেখে হুবহু তাই বলতে বাধ্য। তাহলে যেখানে রাষ্ট্রপতির একটা আস্ত ডিম খাওয়ার মতো অবস্থা নাই, একটা আস্ত বক্তৃতাটা নিজের মতো করে বলার অবস্থা নাই, সেইখানে সে কীভাবে একটা ইন্টারিম গভর্নমেন্ট তাকে যে টর্চার করছে, তার ছবি পর্যন্ত নামায় ফেলছে, তাকে ঘরের মধ্যে গৃহবন্দী করে রাখছে, তো সেই রাষ্ট্রপতি আপনি কিভাবে অধ্যাদেশ না দিয়ে উপায় আছে? কিন্তু অধ্যাদেশটা হবে কি হবে না এটা কিন্তু আপনার জানতে হবে। সেটা কিন্তু সালাউদ্দিন সাহেব তখনও বলেছিল।
এবং কিন্তু তারপরে প্রত্যেকটা আসলে ব্যাপারে কথা বলেছিল। তারপর আসলে বিএনপি শেষ পর্যন্ত গণভোটের বিরোধিতা এই কেন তো, করে? এই যে আসেন, কেন করবে? বিএনপির সামনে টার্গেট, বিএনপি কেন, বাংলাদেশের আপামর জনসাধারণের সামনে টার্গেট নির্বাচন। যে পর্যন্ত নির্বাচন না হবে, একটা ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে দেশটাকে মদ দিয়ে হুলস্থুল বাধায় ফেলছিল, যেভাবে নিজের আওয়ামী লীগ যত চুরি বাটপারি করেছে ওই তুলনায় রেশিও অনুযায়ী অনেক বেশি করেছে তারা এই 18 মাসে, যেভাবে করছিল দেশটা একদম ফাঁকা, কিচ্ছু নাই, তলাবিহীন চুরি, কিচ্ছু নাই দেশে। সেইখানে বিএনপি এখন দায়িত্ব নিয়েছে। সেই জায়গায় একটা নির্বাচন হওয়া কতটা ইম্পর্টেন্স প্রথম দিকে সাধারণ জনগণ বুঝে না, বলছে বিএনপি খালি নির্বাচন চায়। কিন্তু বিএনপি তো প্রথম দিন থেকে নির্বাচন মনে করেন চাইছিল। যে এই ধরনের একটি মানে এভাবে নির্বাচন নিয়ে এবং পরবর্তীতে এরকম একটা পরিস্থিতি তৈরি হবার পরে আসলে জনগণের আস্থার জায়গাটা এখানে তো আস্থা অনাস্থার কিছু নাই। আপনার ওখানে লেখা আছে, বলা আছে এই আপনার সংস্কার কমিটির, যে এই আইনটা পাশ হবে কোথায়? সংসদে 180 দিনের মধ্যে পাশ হতে হবে। যদি পাশ না হয় অটো হবে। অটো বলার মতো রাইটস তাদের নাই, নেভার। তা পাশ হবে কোথায়? সংসদে। এই কথাটাই তো বিএনপি প্রথমে বলছিল যে আসেন আমরা মিলে একটা দেশের সরকার গঠন করে আমরা এই আইনগুলো পাশ করাই। তখন তো কেউ, আজকের বিরোধী দল, আজকের যারা এনসিপি, তখন এনসিপি ছিল না, তারা বৈষম্য বিরোধী ছিল, তারা কেউ বিশ্বাস করে নাই। তো বিশ্বাস যদি আপনি না করেন, ওইখানে লিখে আছে স্পষ্ট 2/3 মেজরিটি। তো 2/3 মেজরিটি যদি বিএনপির থাকে, তাহলে বিএনপির কথা তো শুনতে হবে। আর বিএনপি তো বলে নাই যে সে করবে না। বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট নাই সেগুলো তো সবগুলোই বিএনপি মানবে, বিএনপি নিজে কথা দিয়েছে। কিন্তু বিএনপি ওইখানেই তো অবজেকশন করছে নোট অফ ডিসেন্ট দিয়ে। তাহলে আপনি এখন জোরাজুরির তো কোনো কারণ নাই। সংসদে আপনাকে টু বি প্র্যাকটিক্যাল, আপনি সংসদে আপনি বলেই আসেন, আপনি জানেন, আপনি আইনের ধারাবাহিকতায় জানেন 2/3 মেজরিটি হলে কি হয়। তাহলে আপনি 2/3 মেজরিটি দিয়ে আপনি আপনার মতো আর্গুমেন্ট করেন, আপনি আপনার মতো আদায় করে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু আপনার যখন প্যারাসিটামল খাওয়ার সময়, তখন যদি আপনি অ্যান্টিবায়োটিক খান, আপনার অ্যান্টিবায়োটিকের সময় কি অ্যান্টিবায়োটিক কাজ করবে? আপনি প্রথমেই ভয় দেখাচ্ছেন যে রাজুতে আয়, প্রথমেই ভয় দেখাচ্ছেন যে শাহবাগে আয়, এটাতে তো পরবর্তীতে কাজ করবে না। প্রতিদিন বাঘে খাওয়া যে রাখাল বালক বলতো, একদিন সত্যিকার বাঘে খেলে কেউ কিন্তু বিশ্বাস করবে না। আর আপনারা যেটার উপর বলেন, আপনারা কতটা নিঃস্বার্থ, নিজেদেরকে কি প্রমাণ করতে পারছেন কেউ কতটা নিঃস্বার্থ? আপনারা তো জনগণের স্বার্থ নিয়ে ছেলে খেলা খেলছেন। তো আপনারা এই কথাগুলো কিভাবে বলেন? আপনি তো আপনার নিজের আইনের কাছে দায়বদ্ধতা হেরে গেছেন। আপনি 2/3 মেজরিটি আইনে যাইতে তাই আমরা একটু তাহসিন রিয়াজ আপনার কথা শুনি। তাহসিন, আপনি নিশ্চয়ই শুনলেন যে নীলুফার চৌধুরী মনি তার মতো করে কথাগুলো বলেছেন এবং তিনি তার মতো না, জনগণের মতো করে বেশ কিছু জায়গাতে তিনি তার ক্ষেত্রে আসলে তিনি জনগণের কথা বলেছেন। আপনার ক্ষেত্রে আপনার কথাগুলো আমরা একটু শুনতে চাই। আপনি একটি প্রশ্ন দিয়ে তখন শেষ করেছিলেন। দেখেন, আমি একেবারে ক্রোনোলজি ধরে বলি। দেখেন, আপু যে কথাটা বললেন যে তিনি আদেশ অধ্যাদেশ জারি করতে পারেন না, এটারই কিন্তু জাস্টিফিকেশনটা আমি হিস্ট্রিক্যালি একটু আগে দিয়েছি। এখন আপনি জাস্টিফিকেশন নেবেন কি নেবেন না, ইটস অন ইউর কল। বাট যারা শুনছেন তারা হয়তো নেবেন, কারণ এটা তো হিস্ট্রি। আমি তো ইতিহাস বানায় বলার আমার সুযোগ নেই। কাজেই আমি আমার মতন করে ইতিহাসটা বলেছি। এবং এটাকেই আমরা বারবার একটা জিনিস বলেছি, দেখেন ডক্ট্রিন অফ নেসেসিটি বলে একটা কথা আছে। যেমন আপনি ডক্ট্রিন অফ নেসেসিটি কি পালন করা হয়েছিল? ইন্টারিম গভর্নমেন্টে হয়। আমি একটু বলি, আপনি জাস্ট একদম 1 by 1 করে বলি, তাহলে আপনার জন্য সুবিধা হবে, সবার জন্য সুবিধা হবে। আমি যেহেতু আপনার কথার সময় ঢুকিয়ে নেই, আপনি আমাকে একটু বলতে দেন। যেমন খেয়াল করে দেখেন, অ্যাটর্নি জেনারেল নিয়োগে তিনি যেই উত্তর দিয়েছেন, বর্তমান আইনমন্ত্রী যে উত্তর দিয়েছেন যে নাহিদ যেই প্রসেসে মন্ত্রী হয়েছেন, তৎকালীন সময় উপদেষ্টা হয়েছেন, সেই প্রসেসে তিনি নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, সেই প্রসেসে তিনি নিয়োগপ্রাপ্ত হন নাই। একদম ল কি বলে, কাগজপত্র থাকতে হবে না, আপনার সারাদিন কাগজ দেখান। আমি কাগজপত্রের কথা বলছি। নাহিদ উপদেষ্টা হয়েছে 106-এর মোতাবেক। 106-এর প্রসেস কি? 106-এর প্রসেস হচ্ছে যখন ক্রাইসিস মোমেন্ট ডেভেলপ হবে, রাষ্ট্রপতি বিচার বিভাগের কাছে একটা পরামর্শ চাইবেন। বিচার বিভাগ পরামর্শ দিয়েছেন যে আপনারা উপদেষ্টা পরিষদ, আপনারা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করেন, ইন্টারিম গভর্নমেন্টের প্রসেসে আপনারা আগান। আর অ্যাটর্নি জেনারেল, মজার ব্যাপার খেয়াল করে দেখেন, এই যে আদেশ চাওয়া হলো, এই আদেশের উপর ভিত্তি করে সরকার গঠন করা হলো কত তারিখে? 8 তারিখে। খেয়াল করেন, সরকার গঠন করা হলো 8 তারিখে। তার মানে এই ঘটনাটা ঘটতেছে 8 তারিখে। অ্যাটর্নি জেনারেল নিয়োগ পেয়েছেন তার 2 দিন আগে।
তাইলে যেই আদেশ আসছে 8 তারিখে সেই আদেশ মোতাবেক তো আপনি 2 দিন আগে নিয়োগ পাইতে পারেন না, তাইলে ডেফিনেটলি তার একটা নিয়োগের প্রক্রিয়া আছে। সেই নিয়োগটা হয়েছে সংবিধানের 48(3) মোতাবেক। ভালো করে বুঝি, 48(3) মোতাবেক, দ্যাট মিনস রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়েছেন। এখন প্রসেসটা কোশ্চেনেবল প্রসেসটা কই, প্রসেস হচ্ছে রাষ্ট্রপতি সংবিধান মোতাবেক, তারা সংবিধান দেখেন না, সংবিধানের বাইরে তো অ্যাকচুয়ালি যাওয়া যাবে না। সংবিধানের বাইরে আপনি একচুল গেলে কোনো সমস্যা নাই, বা আদার্স মানুষ একচুল গেলে তাকে আবার গোসল করতে হবে, কারণ তিনি নাপাক হয়ে গেছেন। কিন্তু আপনার জন্য কোনো সমস্যা নেই, আপনি তো আগেই পুত পবিত্র, সবকিছু আপনার জন্য হালাল। বলে তবে আমি 1 by 1 বলি, বললে বুঝবেন। আচ্ছা, আমরা সময় দিলেন না, আমরা বিরতি থেকে এসেই আপনার কথা আমি তো কাট পিস, ঠিক আছে আপনার কথা শুনবো, কিন্তু তার আগে আমরা ছোট একটা বিরতিতে যেতে চাই। বিরতির পর আমরা তাহসিন রিয়াজের কাছে ফিরবো, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছি নিউজ 24 চলছে নতুন বাংলাদেশ, সঙ্গে আছে রিশাদ হাসান এবং আমরা তাহসিন রিয়াজ আপনার কাছে ছিলাম। আপনার ক্রোনোলজিক্যালি আমরা কথাগুলো শুনছিলাম। তো দেখেন, কাজেই ওই মানে অ্যাটর্নি জেনারেলের যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়া এবং উপদেষ্টা পরিষদের যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়াটা সিমিলার পয়েন্টে হয় নাই। এটা 2 দিন আগেই হয়েছে, এবং 2 দিন আগে অন বেসিস অফ হোয়াট, যে কোশ্চেনটা বার্নিং, যে কোশ্চেনটা কনস্টিটিউশনালি আসে। দেখেন, আপনি কনস্টিটিউশন দেখাইলে তো কনস্টিটিউশন বাকিরাও দেখাবে, তাহলে আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে রাষ্ট্রপতি, দেখেন খেয়াল করে, একেবারে কনস্টিটিউশন, আমি এটাও বলে দিই, আর্টিকেল 48(3) একেবারে স্পষ্ট ভাষায় লেখা। এই সংবিধান মানে মানে আপনার 17th সংশোধনীর সংবিধানই তো, নতুন তো আর কোনো প্রিন্ট কপি আসে নাই, তাহলে ওটাতে পাবেন 48(3) সেখানে কি লেখা আছে, রাষ্ট্রপতি সকল ধরনের কার্যক্রম, 2টা কার্যক্রম বাদে, সেটা সেপারেটেড, আমি পরে বলবো, সকল ধরনের কার্যক্রম পরিচালনা করবেন কার নির্দেশ মোতাবেক, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক এবং প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। তাহলে কোথায় প্রধানমন্ত্রী তাকে পরামর্শ দিয়েছিল অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার? কই পেপারটা কোথায়? এখন পেপারটা আপনার কাছ থেকে দেখতে চাইতে পারে না মানুষ? পারে তো ভাই, তো লিগ্যাল ডকুমেন্ট, আপনি কিন্তু দেখাইতে হবে। এবং সেম গোষ্ঠ দেখেন, আবার আরেকটা প্রশ্নে আসেন, দেখেন বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী, বিগত লম্বা সময়ের সংগ্রাম, এই সংগ্রামটা কিন্তু এই মানে এই যে রোটেন একটা কনস্টিটিউশন, যে কনস্টিটিউশন আমাদেরকে জুলুম দিয়েছে, যে কনস্টিটিউশন আমাদেরকে গুম দিয়েছে, খুন দিয়েছে, সেই কনস্টিটিউশনের এগেনস্টে তার সংগ্রাম ছিল। বেগম খালেদা জিয়া যখন জেল থেকে মুক্তি পেলেন, এই বেগম খালেদা জিয়ার জেল থেকে মুক্তি কোথা থেকে আসলো ভাই বলেন তো? এই যে যেই বেসিসের উপর রাষ্ট্রপতি তাকে মুক্তি দিয়েছে, রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারেন, রাষ্ট্রপতি যে কারো সাজা কমায় দিতে পারেন, আছে সংবিধানে আছে, কিন্তু কার পরামর্শক্রমে? প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। যেটা আপা বলেছেন, আপার যুক্তি, আমি যুক্তির থেকে বেরোচ্ছি না, আপা একটু আগে যুক্তি দিলেন না, রাষ্ট্রপতি কি করতে পারে, রাষ্ট্রপতির বক্তব্য যেটা দেওয়া হয়, সব পার্লামেন্টে যে বক্তব্য দিই, সেটাও কিন্তু পার্লামেন্টকে দেখায় নিতে হয়, এটা জানেন তো নিশ্চয়ই। কাজে দেখেন, এই যে তিনি মুক্তি হলেন, এই মুক্তির সাথে কিন্তু আমাদের কোনো বিপরীতমুখী কোনো অবস্থান নাই। আমরা তো তার মুক্তির আন্দোলন আমাদের আজকের আন্দোলন না, এটা ঐতিহাসিক একটা আন্দোলনের অংশ। কিন্তু আপনি সংবিধান দেখাইলে এই সংবিধান কোথা থেকে আসছে না? আরেকটা বেসিক কোশ্চেন করে রেখে দিই, দেখেন আপনি সব কিছু সংবিধানে খুঁজেন, আপনি কি সত্যিকার অর্থেই, আমি আপনাকে খুব সিভিয়ার একটা কোশ্চেন আপনাকে আস্ক আউট করি, আপনি কি এই 106কে সংবিধানের ভিতর থেকে আসলেই কি আপনি ব্যাখ্যা করতে পারবেন? আপনি ইন্টারিমকে 106-এর ভিতর থেকে, সংবিধানের ভিতর থেকে আসলে কি ব্যাখ্যা করতে পারবেন? ইন্টারিমের কোনো ধরনের ক্ষমতায়ন, কোনো ধরনের দিক নির্দেশনা কনস্টিটিউশনে তো ছিল না ভাই, কোথাও তো ছিল না। আপনি সংসদ ভেঙে দিলেন, সংসদ ভেঙে দেওয়ার রুলিং কি? আপনি দেখেন, খোঁজ নিয়ে দেখেন, সংসদ ভেঙে দেওয়ার রুলিং হচ্ছে আর্টিকেল 123। কিভাবে রুলিং? 90 দিনের মধ্যে সংসদ ভাঙবে। প্রসেস কি? নির্বাচন দিবেন কিভাবে? আপনি নির্বাচন দিবেন সরকার বলবৎ থাকা অবস্থায়, সরকার পাওয়ারে থাকবে, থাকা অবস্থায়, আপনি সংবিধান অনুযায়ী থাকা অবস্থায় আপনি নির্বাচন, তার মানে প্রধানমন্ত্রী পোস্টে থাকবে, এই অবস্থায় নির্বাচন হবে। খেয়াল করেন, আমি শেষ করে দিচ্ছি, আমি একদম 30 সেকেন্ড দিব। সেই অবস্থায় আপনি নির্বাচন দেবেন। অর যদি পার্লামেন্ট ভেঙে দেয়, সেই রাষ্ট্রপতি পার্লামেন্ট ভেঙে দিবে কার পরামর্শক্রমে, কার নির্দেশক্রমে? প্রধানমন্ত্রী নির্দেশ। আপনাকে কোথায় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে এই পার্লামেন্ট ভেঙে দেওয়ার? কোন জায়গায় আপনাকে প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছে? কাজে দেখেন, এটা কিন্তু ভূতাপেক্ষ হচ্ছে না, রেট্রোস্পেক্টিভ যে ফরম্যাট সেটাকেও ডিনাই করছে। কাজে দেখেন, সংবিধান দেখাই তৈলে বিপ্লব আপনি দেখতে পারবেন না চোখ মুখে। সালাউদ্দিন ভাই দেশে ফিরে এসেছে, তারেক রহমান দেশে শেষ মিনিটে আছে, রাষ্ট্র গঠন করছে, আমরা এগুলোকে ওয়েলকাম জানাতে চাই, কিন্তু
তারা এই সাংবিধানিক প্রক্রিয়া তারা এখানে জি, এসে উপনীত অনেক হয় অনেক নাই। ধন্যবাদ। তারা বিপ্লবের আমরা মধ্য একটু- দিয়ে এখানে এসে উপনীত আমরা একটু হয়েছে। নীলুফার চৌধুরী মনে আপনার কাছ থেকে শুনি। আমি এইটুকুই বলতে চাই 3 দিন গণ অভ্যুত্থান ছিল, দেশে কোনো সরকার ছিল না, কোনো শাসন ব্যবস্থা ছিল না, বেটার ছিল। এই 3 দিনের মধ্যে তারা যা করতে পারতো তারা করতে পারে নাই। তারা আইনকে মেনেছে, আবার আইনকে মানে নাই। তাহলে কি তারা এই অবস্থা রাষ্ট্রপতিকে সুবিধানিক আমি আপনি? বলি এটা হ্যাঁ, আমি সুবিধানিক আইনকে আপনি? মেনেছে, আইনকে মানে নাই। তারা আইনকে মেনে রাষ্ট্রপতির হাত থেকে শপথ নিয়েছে, আবার ওই রাষ্ট্রপতির তারা অভিশংসন ব্যতি রেখে তারা তার পতন চেয়েছে। এখন করেন আপনারা? তাকে একসঙ্গে অবশ্যই এখন করার সময় আসছে, যখন কবির করার সময়, এখন তো আগে গুছায় নিতে হবে। প্রথমে তো এই কাজ না। রাষ্ট্রপতি যখন শপথ নেয় তখন সে নিরপেক্ষতা হিসেবে নেয়। যেমন স্পিকার শপথ নিয়েছে, নিরপেক্ষ হিসেবে নিয়েছে, তার সব পদ ফেলে দিয়েছে। কিন্তু তার মানে কি, সে তো বিএনপির ঘর থেকে এমপি হয়ে আসছে। সে রাষ্ট্রপতি এরকম আওয়ামী লীগের ঘর থেকেই হয়ে আসছে। এখন আপনি মনে আচ্ছা, করেন যেমন সে করে যখন, আমরা প্লিজ আমি রাষ্ট্রপতিকে শেষ খুঁজি, করি, তেমন করে আমি আমরা স্পিকারকে এখন খুঁজি না কেন? যখন সে শপথ নিয়েছে, স্পিকার কোথায়? সে নিরপেক্ষ হিসেবে, আমি এই মুহূর্তে এই মোমেন্টে আমি নিরপেক্ষ ধরে নিতে চাই, কিন্তু আমি নিজেই জানি সে কার লোক। তো আমি নিরপেক্ষ আমাদের ধরে নিয়ে একদম আমি সময় আমার শেষ। কাজগুলো আগে করতে চাই, দেশের মঙ্গলের জন্য করতে চাই। তারপরে অভিশংসন 2 দিন আগে 2 দিন পরে, এটা কোনো ব্যাপার না। আমার কথা হলো তারা কিভাবে এটা সম্ভব, তারা মেনে আবার তারা তাকে বয়কট করে তাকে তারা হাউস তাহসিন, এক অ্যারেস্ট করে, কথায় এটা কিছু সম্ভব বলতে না। চান? এক না কথায় দেখেন, কিছু আমি বলতে চান? আরেকটা ব্যাপার বলি। আমরা একদম রাষ্ট্রপতিকে শেষ। একদম লাস্ট লাইনটা বলি। দেখেন, রাষ্ট্রপতিকে নিয়ে কত দরদ, রাষ্ট্রপতিকে সরানো যাবে না। তো স্পিকার কোথায়? স্পিকারের খুঁজেন না কেন? স্পিকার সাংবিধানিক স্পিকার তো নাই, পালাইছে। নাই, কোথায় পালাইছে? অনেক অনেক তাই খুঁজে ধন্যবাদ। আনেন তাকে। তাকে- সেম দোষ যারা পালাইছে তাদের তো Same বের করতে পারে same নাই। দোষে রাষ্ট্রপতি তো দোষী। পালায় নাই। সেম দোষে দর্শক, আসলে তাহলে রাষ্ট্রপতি পালাই গেলে আমাদের কি হতো? যে আইনি হয়তো অন্য যে কিছু, তখন লড়াই, অন্য কিছু ব্যাখ্যা হতো। এবং তর্ক বিতর্ক, যুক্তি, এগুলো কিন্তু চলতেই থাকবে, কিন্তু তার মধ্যে আমাদের আসলে সময় সংক্ষিপ্ততা। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। রবি থেকে বৃহস্পতি দেখুন নতুন বাংলাদেশ।